প্রিয় ভিউয়ার্স, দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। আর আজকের প্রতিবেদনে দেখবে আমার চীনা হাঁসের যে বাচ্চাগুলি বড় হয়েছে, কিভাবে বড় করেছি এবং রোগমুক্ত যে বাচ্চাগুলি, রোগমুক্ত রাখার যে কৌশল, সেই কৌশলটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওতে দেখাবো। আশা করি আমার চ্যানেলটি না টেনে ধীরে সুস্থে সুন্দর সুস্থিভাবে দেখবেন এবং কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। যারা চীনা হাঁসের খামার করছেন বা করবেন তাদের জন্য অনেক উপকারে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে বা আপডেট ভিডিও পাইতে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, মূল কথায় আসা যাক। আমি অনেক আগে একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে আমার চীনা হাঁসের বাচ্চাগুলি এই 9টা বাচ্চা হয়েছিল। 9টা বাচ্চা এখনও আছে। এই যে আপনারা গনলেও দেখতে পারবেন, এই যে এখানে আছে, নিচে 3টা 2টা 5টা 5টা 4টা 9টা। এই বাচ্চাগুলি প্রথম যেদিন ফুটেছে আমি প্রায় 30 ঘন্টার সময় মায়ের রুমের নিচে রেখেছিলাম। থেকে বের করি নাই, থেকে বের করে আমি বুডিং করে রাখি। বুডিং করেই থাকে, বাহিরে বেশি একটা বের হইতে দেই না বা বের করিও না। কারণটা হচ্ছে আমার যে লোকজন আছে, আমার জনবল সংখ্যা কম, 3 জন। এই 3 জনেই 2 জন বড় হাঁসটা নিয়ে যায় একজনে, বড় বাচ্চাটা নিয়ে যায় একজনে, ছোটো বাচ্চাটা রাখে আরেকজনে। মোট 3 জন লোক নিয়োজিত থাকে আমার রাজহাঁসের বাচ্চার জন্যই। তো এই বাচ্চাগুলির জন্য, এই 9টা বাচ্চার জন্য আমার আর একটা লোক নিয়োগ করলে খরচে আর বেতনে পুষবে না। তাই বেশিরভাগই আমি বুডিং করে রাখি। আপাতত 2-3 দিন যাবতই আমি বুডিং ঘর থেকে বের করেছি। তো থেকে বের করার পরে আমি বুডিং করে বাচ্চাগুলিকে রেখেছিলাম এবং খাদ্য সালার মধ্যে ছিটিয়ে দিয়েছিলাম, উপরে বাল্ব দিয়েছিলাম। আর পানির পাত্র, এই যে পানির পাত্র দেখতে পাচ্ছেন, পানির পাত্র সাথেই থাকে, এখানেই রাখি, এইভাবেই থাকে। আমি প্রথম দিন কোনো কিছু খাবারই দেই নাই। দ্বিতীয় দিন রাজহাঁসের বাচ্চাগুলিকে যেভাবে আমি লালন পালন করি ঠিক সেভাবেই লালন পালন করেছি। প্রথম দিন কোনো খাবার দেই নাই। দ্বিতীয় দিন লাইসোবিটের পানি, মুড়ি ভিজিয়ে দিয়েছিলাম। মুড়িটা আবার একটু নরম করে দিয়েছিলাম। হালকা পাতলা 1-2টা ঠোকর খেয়েছে, আর বেশি খায় নাই। এভাবেই চলছে। দ্বিতীয় দিন ফিট খাবার, যেটা ছোটো দানার খাদ্য, যেটা, এই যে আমি খাদ্যটা দেখাইতেছি আপনাদেরকে, এই যে ফিট খাবারটা, এই যে ফিট খাবারটা, ছোটো দানার ফিট খাবার যেটা, এই ফিট খাবারটা আমি ধরিয়েছি। এদিন থেকে ছোটো ফিট খাবার যেটা, এইটাই খাইতেছে, এখন পর্যন্ত আছে। আর লেবুর রস আর পানি, হালকা চিনি মিশ্রিত, এটা আমি আলাদা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, ওইগুলোই খেয়েছে। এখন এইভাবে চলতেছে, এইভাবে আছে। বাচ্চাগুলি মোটামুটি এখন একটু ডাঙ্গর বা বড় হয়েছে, দেখতেও সুন্দর লাগে আর কালারগুলিও সুন্দর। এখন দানাদার খাদ্য আর এইভাবেই চলছে। এই যে দেখেন দৌড়তেছে, এই যে দৌড়তেছে, এইভাবেই চলছে, এইভাবেই আছে আর কি। এখন বিষয়টা হইল, এই যে এইভাবে চলছে, এভাবেই মোটামুটিভাবে চলছে আর কি। বাচ্চাগুলি এখন এইভাবেই আছে। একটু মাথার মধ্যে একটু পানি দিয়ে দাও হালকা। থাক 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 থাক। এখন এভাবেই খাওয়াইতেছি বাচ্চাগুলিকে। বাচ্চাগুলি মোটামুটি ভালোই, এবং কালারগুলি কিন্তু বেস্ট কালার, আপনারা দেখতেই পারতেছেন, খুব সুন্দর একটা কালার। তো চীনা হাঁসের খাদ্য খুব কম লাগে, এটা আমি পরীক্ষিত। কারণ রাজহাঁসের বাচ্চা যেভাবে খাদ্য খায়, এভাবে চীনা হাঁসের বাচ্চা খাদ্য খায় না। অল্প পরিমাণ খাদ্য দিলে সারাদিন চলে। আমি 5 কেজি খাদ্য
আলাদা করে ওদের জন্য রেখেছিলাম, এটা এখন পর্যন্ত চলতেছে। আমার মনে হয় যে বোধহয় আরও মাসেখানি চলবে। আর এমনি বাহিরে খাদ্য খুব কম খায়। আর ঘাসের 1-2টা পাতা, এই যে দেখেন ঘাসের 1-2টা পাতা হয়তো বা মুখে দিতেছে বা টানতেছে বা খাইতেছে। আর দানাদার খাদ্যটা এটা ধরবে অনেক দিন পরে। আমি এই বিষয়ে অনভিজ্ঞ, এরপরে অন্য একজনের কাছ থেকে পরামর্শ নিয়েই আমি লালন পালন করতেছি। আর রাজহাঁসের বাচ্চা যেভাবে আমি লালন পালন করেছি ঠিক সেম সিস্টেমেই এই বাচ্চাগুলিকে লালন পালন করতেছি। দেখি না এর ফলপ্রসূ ভালো এবং বাচ্চার গ্রোথও ভালো, স্বাস্থ্য চেহারা মোটামুটি মাশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর বড় যে হাঁসগুলি আছে সেই হাঁসগুলিকে আমি 250 গ্রাম ধান আর মনে হয় 100 গ্রাম কোড়া, ধানের যে কোড়ার যেটা, এটা মিশ্রণ করে দিয়ে রাখি। সারা দিন ওই 4টা বড় হাঁসে আমার খাইতে পারে না, অর্থাৎ খাদ্যটা খুবই কম। আর পুকুরের মধ্যে শ্যাওলা আছে, এই শ্যাওলার পরিমাণটা ওরা খেয়ে থাকে বেশি, আর সবসময় শুকনার মধ্যেই থাকে বেশি। আর ওদের চিল্লাপাল্লা খুব কম, ডাক চিল্লার কম, কারণ রাজহাঁস যেভাবে চিৎকার করে চেঁচামেচি করে এটা অনেক দূর পর্যন্ত শব্দ চলে যায়, আশেপাশে কোনো মানুষ থাকতে পারে না। এদের ডাক খুব কর্কশ, তাই খুব অশান্তি হয়। আর পাশে যারা আমার লোকজন থাকে রাত্রেবেলায়, ওই পাকটা সরা উঠো, ওরা যারা থাকে ওরা কিন্তু আবার রাতের বেলা ঘুমাইতে পারে না এই চিল্লাপাল্লার কারণে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই যে বাচ্চাগুলি আমি দেখাইতেছি, এবং এই বাচ্চাগুলির কষ্ট কম, আর কষ্ট বা খরচ যেটা, খাদ্য খরচ যেটা, এটা অনেক অনেক কম, রাজহাঁসের চেয়েও কম। তো আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন আপাতত কয়েকটা চীনা হাঁসের বাচ্চা লালন পালন করে আপনারা হিসাব করে দেখতে পারেন, এর আয় বেশি। একটা হাঁস 15 থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি চলে, আর এদের খাদ্য খরচ খুব কম। আর বৎসরে 4 বার ডিম দিয়ে থাকে। এই যে আমার হাঁসগুলির কয়েকদিন হলো ফুটে উঠলো, এখন আবার মিটিং করতেছে। এখন গতকালকে আবার দেখি মানে ডিম পাড়ার জন্য সে জায়গা খুঁজতেছে ওই ওর মাটা। তাহলে আমি মনে করি চীনা হাঁস খুব ভালো, কারণ বৎসর 4 বার ডিম দিয়ে থাকে, এবং ডিম মোটামুটি 15টা 16টা এইভাবে ডিম দিয়ে থাকে। তা 15টা 16টা ডিম যদি দেয় 4 বারে 4 15 60টা ডিম, 60টার মধ্যে 50টা বাচ্চা যদি ফুটে বের হয়, এরপরও আপনি এটা লাভবান। কারণ 50টা হাঁস 6 মাস পালার পরে আপনি ছেলে হাঁসগুলি 2000 টাকা বিক্রি করতে পারবেন, মেয়ে হাঁসগুলো 1000-1200 টাকা বিক্রি করতে পারবেন। সব কিছু বাদ দেওয়ার পরেও যদি গড়ে 1000 টাকা করেও বিক্রি করেন, 50টা হাঁসে 50,000 টাকা। তো 50টা হাঁসে যদি 50,000 টাকা পান, একটা হাঁস থেকে 50,000 টাকা যদি বৎসর পান, 10,000 টাকা খাবার খেলেও বা কাজের লোকের বেতন গেলেও এরপরেও আপনার ভালো। গড়ে যদি একটা হাঁস থেকে 10,000 টাকা বেতন যায় আর 10,000 টাকা খাদ্য খরচ যায়, আরও 30,000 টাকা থাকবে। তো যাই হোক, আমি শুরু করছি। আগামী 6 মাস পরে আমি একটা পূর্ণাঙ্গ হিসাব আপনাদেরকে দিতে পারবো। আমি A to Z পর্যন্ত সব হিসাব বা খাদ্য খাতায় লিখে রাখতেছি, আমি সব হিসাব আপনাদেরকে দিতে পারবো আরও 6 মাস পরে। তবে ওই বাচ্চাটা লালন পালন করা সবচেয়ে ভালো আমি মনে করি, কারণ কষ্ট কম, জায়গা লাগে কম, পানি থাকলেও চলে, না থাকলেও চলে, পানির কোনো প্রয়োজনই নেই। পানির কোনো প্রয়োজন নাই। খাদ্য তালিকা, খাদ্য চাহিদা কম, দূরে কোথাও যায় না। ওদের দোষ একটাই, বড় হাঁসগুলি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত উড়াল দিয়ে যেতে পারে। ওদেরকে আমি পঙ্কিরাজ হিসেবে নাম দিয়ে থাকি বা ডাকি, পঙ্কিরাজ হাঁস হিসেবেই, কারণ ওরা অনেক দূর পর্যন্ত উঠতে পারে। এই ভয়টা শুধু ওড়ার জন্যই, আর এমনিতে সকল দিকেই ভালো। আমি ভালো বলেই রাজহাঁসের পাশাপাশি চীনা হাঁসের খামারও শুরু করে দিয়েছি। এখন আপনারা আমার এই চীনা হাঁসের খামারের জন্য বা বাচ্চাগুলির জন্য বা বড় হাঁসগুলির জন্য অবশ্যই দোয়া করবেন। যাই হোক ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই বা করেন নাই, আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই আমার নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে
পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।